আজকে আমরা রসায়ন প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব। তো এই যে এখানে আমরা 100টা প্রায় এমসিকিউ রাখছি, এই এমসিকিউ কয়টা তোমরা ভালোভাবে সলভ করলে আশা করি তোমরা এইচএসসি পরীক্ষায় সবগুলো এমসিকিউ কমন পাবা। ওকে, আমরা যে এমসিকিউ গুলো আলোচনা করেছি, দেখো এখানে আমাদের প্রথম কোশ্চেন ছিল যে গ্রিন কেমিস্ট্রির মূলনীতি কয়টি। তো গ্রিন কেমিস্ট্রির মূলনীতি হবে কয়টি? 12টি। এটা খুব ভালোভাবে দেখে রাখবা। আর গ্রিন কেমিস্ট্রির উপাদানগুলো একটু দেখে রাখবা, হয়তো দিতে পারে নিচের কোনটি গ্রিন কেমিস্ট্রির উপাদান নয়। দেন এটা মাদ্রাসা বোর্ডে এসেছিল তোমাদের গ্রিন কেমিস্ট্রির কার্যকর সূচনা হয়েছিল কত সালে? এটা শুরু হয়েছিল 1991 সালে। এখানে আরো কিছু সাল নতুন বইতে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিবা। দেন তারপরে বলা হয়েছে যে বিক্রিয়ার, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যে বিক্রিয়ার হারের একক নিচের কোনটি? বিক্রিয়ার হার কি? বিক্রিয়ার হার হচ্ছে তোমাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই, অর্থাৎ মোলারিটি ডিভাইডেড বাই সময়, অর্থাৎ প্রতি সেকেন্ডে, অর্থাৎ প্রতি একক সময়ে মোলারিটির কত পরিবর্তন বা ঘনমাত্রার যে পরিবর্তন হয়, এটা হচ্ছে তোমার বিক্রিয়ার হার। তাহলে পরে আমরা জানি এটার একক কি? মোল পার লিটার। দেন নিচে আসে কি? সময়ের একক কি? সেকেন্ড। তাহলে নিচ থেকে উপরে গেলে কি হবে? মোল পার লিটার পার সেকেন্ড। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? মোল পার লিটার পার সেকেন্ড, অর্থাৎ এটার অ্যান্সার হবে আমাদের খ নম্বর। দেন বলা হয়েছে কি যে বিক্রিয়ার বেগ হ্রাসের জন্য নিচের কোনটি সঠিক। তো বিক্রিয়ার বেগ হ্রাসের জন্য কোনটা সঠিক, এটা আমাদের আহ, একটা সক্রিয়ণ শক্তি আছে, অর্থাৎ আরহেনিয়াসের যে সমীকরণটা আছে এটা আমাদের একটু মনে রাখতে হবে। আরহেনিয়াসের সমীকরণ ছিল কে ইজ ইকুয়াল টু, এটা বিক্রিয়ার হার দেবো কে, কে ইজ ইকুয়াল টু এ ই পাওয়ার কত হবে? ইএ। ইএ কে বলা হয় সক্রিয়ণ শক্তি, এবং নিচে হবে আমাদের আরটি। তো এখানে দেখো যে ই টু দি পাওয়ার মাইনাস ইএ ডিভাইডেড বাই আরটি। তো এখান থেকে আমরা ই এর মানটা যত বৃদ্ধি করব, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? ই টু দি পাওয়ার মাইনাস ইএ ডিভাইডেড বাই আরটি, এটার মান তত হ্রাস পাবে। তো যত হ্রাস পাবে তাহলে কি হবে? হ্রাস পেলে কে এর মানও হ্রাস পাবে। তাহলে কে এর মান যদি হ্রাস পায় তাহলে পরে আমাদের কি বিক্রিয়ার বেগও হ্রাস পাবে। তার মানে আমরা বলতে পারি এটার অ্যান্সার হবে কোনটা? ঘ গ নম্বর, অর্থাৎ সক্রিয়ণ শক্তি বৃদ্ধি। মানে এখানে আমরা সক্রিয়ণ শক্তি যদি বৃদ্ধি করি তাহলে দেখা যাবে যে এখানে ই টু দি পাওয়ার মাইনাস ইএ ডিভাইডেড বাই আরটি এর মান কমবে। তাহলে কে এর মান কমবে, কে এর মান যদি কমে তাহলে সেই ক্ষেত্রে বেগের মানও কমবে। এটা একটু মনে রাখবা তোমরা। কে ইজ ইকুয়াল টু এ ই, অর্থাৎ আরহেনিয়াসের সমীকরণ এটা। এটা আরহেনিয়াসের ধ্রুবক, আর ই হচ্ছে আমাদের সক্রিয়ণ শক্তি, আর আমাদের গ্যাসের ধ্রুবক, আর টি হচ্ছে আমাদের টেম্পারেচার। এটা হচ্ছে আমাদের এটা থাকতে তোমাদের বেগ, সরি, এটা হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট একটা ধ্রুবক। দেন তারপরে আসে আমাদের বলছে তাপমাত্রা বৃদ্ধির সাথে সক্রিয়ণ বিক্রিয়ার হারের কিরকম সম্পর্ক। দেখো একটু আগে আমরা পড়ে আসলাম যে কে ইজ ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার মাইনাস ই এ ডিভাইডেড বাই আর টি। তো এখানে দেখো বলা হয়েছে বিক্রিয়ার হারের সাথে সম্পর্ক কিরকম। তো বিক্রিয়ার হারের সাথে সম্পর্ক হবে তোমাদের এটা তাপমাত্রার সমানুপাতিক, অর্থাৎ টেম্পারেচার আছে, টেম্পারেচারের সাথে এটা সম্পর্ক হবে সমানুপাতিক। তাহলে এটার অ্যান্সার কোনটা? গ নম্বর অ্যান্সার। দেন তারপরে বলা হয়েছে বিক্রিয়ার কোন বিক্রিয়ার হার সবচেয়ে বেশি। দেখো এখানে বলা হয়েছে যে 4টা বিক্রিয়া দেওয়া আছে, এখন বলা হয়েছে সবচেয়ে হার বেশি কোনটা হবে। তো বিক্রিয়ার হার তখনই সবচেয়ে বেশি হবে যখন সমসত্ব মাধ্যম। এখানে আমাদের অ্যান্সার আসবে প্রথমটা, অর্থাৎ CH4 Cl2। এটা মূলত হবে ইউভি রশ্মির সাহায্যে হলে পরে আমাদের যে বিক্রিয়াটা হবে এটার ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ কি হবে? বিক্রিয়ার হারটা হবে। দেন বলা হয়েছে যে তাপ রাসায়নিক বিক্রিয়ার কখন লেইস ইজ ইকুয়াল টু ডেল ই হবে। তো আমরা এখানে একটা সূত্র মনে রাখবো, যে সূত্রটা ডেল এইচ ইজ ইকুয়াল টু ডেল ই প্লাস পি ডেল ভি। তো এখানে দেখো ডেল ভি হচ্ছে কি আমাদের আয়তনের পরিবর্তন। তো আয়তনের পরিবর্তন যদি কি হয়? স্থির হয়, অর্থাৎ এখানে তোমাদের যে কোশ্চেনটা ছিল
যে আয়তনের, হ্যাঁ, আয়তনের পরিমাণ এটা যদি আমাদের কি হয়, স্থির হয় অর্থাৎ জিরো হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, ডেল এইচ ইজ ইকুয়াল টু ডেল ই। তার মানে আমাদের অ্যান্সার হবে কোনটা, খ নম্বর। যে এটা তোমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে পাবা, যে যে পরিমাণ তাপ দেওয়া হয়, তো তারপর ইঞ্জিনের কি হয়, অভ্যন্তরীণ শক্তি এবং কিছু পরিমাণ কাজে রূপান্তরিত হয়। তো কাজের ক্ষেত্রে সমাসরণের ক্ষেত্রে সূত্র কি, পি ডেল ভি। তো ওইখান থেকে আয়তনের পরিবর্তন যদি শূন্য হয়, তাহলে আমাদের ডেল এইচ ইজ ইকুয়াল টু কয় হয়, ডেল ই হয়। এটা একটু মনে রাখবে। দেন বলা হয়েছে কোনটি বিক্রিয়ার সাম্য সাম্য অবস্থার বৈশিষ্ট্য নয়। খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। এটা হবে তোমার বিক্রিয়ার হার। আর অন্য যে তিনটা আছে এটা বিক্রিয়ার সাম্য অবস্থার বৈশিষ্ট্য। তো এটা একটু মনে রাখবা, কোশ্চেন এটা আসতে পারে। দেন বলা হয়েছে যে নিচের কোনটি তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়া হবে এখানে তোমাদের সকল সংযোজন বিক্রিয়ায় তাপ উৎপাদী, বাট আমাদের N2O2 প্লাস যেটা উৎপন্ন হয় 2 নাইট্রাস অক্সাইড, এটা হচ্ছে আমাদের তাপহারী বিক্রিয়া। আর একটা মনে রাখবা, H2 প্লাস I2, এটা তৈরি হবে 2HI। তো এটাও আমাদের কি একটা তাপহারী বিক্রিয়া, মানে সংযোজন বিক্রিয়া হওয়া সত্ত্বেও এই দুইজন কি তাপহারী বিক্রিয়া, একটু মনে রাখবা। দেন তারপরে বলা হয়েছে নিচের কোনটি ঋণাত্মক প্রভাবক। কিছু প্রভাবক আছে তোমাদের প্রথমে, তো প্রভাবকগুলো একটু মনে রাখবা। ঋণাত্মক প্রভাবক হবে তোমাদের গ্লিসারিন, এবং এর সাথে আরো কিছু মনে রাখতে পারো। এটা এক মেডিকেল কোশ্চেনও আসছিল, এটা এটা তোমাদের মেডিকেলে আসছে 2020 সালে। তোমরা একটু এটা দেখে রাখবা। আম, এবং আরো কিছু যেমন আছে H3PO4 এবং H2SO4। তো এই দুইটাও কি, এই দুইটাও আমাদের ঋণাত্মক প্রভাবক, এটা একটু মনে রাখবা। দেন তারপরে বলা হয়েছে প্রভাবক বিশ, মানে প্রভাবক কোনটা বিশ হিসাবে কাজ করবে, এটা হবে তোমাদের AS2O3। AS2O3 এর সাথে আরো কিছু মনে রাখতে পারো, যেমন H2S, দেন ব্যারিয়াম সালফেট, এগুলো কি কাজ করবে, প্রভাবক বিশ রূপে কাজ করবে। হুম। দেন তারপরে আছে যে কে, আসলে এখানে হবে তোমাদের কে ডাব্লু। কে ডাব্লু হলো মূলত কি, এটা হচ্ছে আমাদের আয়নিক গুণফল। তো কে ডাব্লু সমান হবে আমাদের এইচ প্লাস এর মোলারিটি এবং ওএইচ মাইনাস এর মোলারিটির গুণফল, এবং এটার মান মনে রাখবা 10⁻14। তো এটা অনেক সময় পরীক্ষায় দিয়ে দেবে। এবং টেম্পারেচার হবে কত ডিগ্রিতে, 25 ডিগ্রি সেলসিয়াসে। দেন তারপর স্পর্শ পদ্ধতিতে, স্পর্শ পদ্ধতিতে H2SO4 উৎপাদনে নিচের কোনটি ব্যবহার করা হয়। এটা হচ্ছে আমাদের V2O5। এটা হচ্ছে তোমাদের স্পর্শ পদ্ধতিতে ব্যবহার করা হবে। এবং আর এর সাথে অথবা থাকতে পারে প্লাটিনাম। এবং আমরা জানি অ্যামোনিয়া NH3, NH3 তৈরিতে হেবার প্রণালীতে ব্যবহার করা হয় কি, আয়রন। এটা একটু মনে রাখবা। দেন তারপরে বলা হয়েছে কি, একটি বিক্রিয়া দেওয়া আছে, এখন বলা হয়েছে এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মান কি, ডেল এইচ এর মান, ও আচ্ছা এটা পজিটিভ হবে, ডেল এইচ এর মানটা পজিটিভ আছে। এখন বলা হয়েছে কি যে এই বিক্রিয়ার ক্ষেত্রে সর্বোচ্চ উৎপাদ আমরা কিভাবে পাবো। যেহেতু ডেল এইচ এর মান পজিটিভ, তার মানে কি এটা একটা তাপহারী বিক্রিয়া। তো তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে কিরকম হবে, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের এই সাইডে আমরা যত তাপ অর্থাৎ তাপ বৃদ্ধি করবো তত কি উৎপাদ বেশি পাবো। তার মানে আমরা বলতে পারি যে উচ্চ তাপমাত্রা, মানে আমাদের তাপমাত্রা কয়টা আছে, দুইটা। এখন দেখো এই সাইডে মোলারিট কত, 2, আর এই সাইডে মোলার আছে 3। এই সাইডে 3, এই সাইডে 2। তার মানে আমাদের কি করতে হবে, উচ্চ তাপ প্রয়োগ করতে হবে, অর্থাৎ উচ্চ তাপমাত্রা এবং উচ্চ চাপ যদি প্রয়োগ করি, তাহলে এই ক্ষেত্রে আমরা সর্বোচ্চ উৎপাদ পাবো। দেন তারপরে বলা হয়েছে যে একটি সমীকরণ দেওয়া আছে কেপি কেসি এর মধ্যে সম্পর্ক নিচের কোনটি। তো আমরা জানি কেপি ইজ ইকুয়াল টু কেসি, আর টি পাওয়ার হবে কি ডেল এন। ডেল এন কি, উৎপাদ সমূহের যত মোল থাকবে তার যোগফল মাইনাস বিক্রিয়ক সমূহে যতগুলো মোল থাকবে তার বিয়োগ যোগফল। তাহলে এখানে দেখো কেসি আর টি, এখন দেখো ডেল এন তাহলে কত হবে, টু
ডেল এন টু মাইনাস কত 1 + 2, তাহলে 2 - 3, তাহলে কত হবে -1, অর্থাৎ এটার উপরে আসবে -1 এখান থেকে। তাহলে তোমাদের যেটা অ্যান্সার হবে, ও সরি এখানে তো 3 হবে, তাহলে 3, তাহলে এখানে 4, তাহলে -2, তাহলে অ্যান্সার হবে কেপি ইজ ইকুয়াল টু কেসি, এই যে এটা খ নম্বর। দেন তারপরে বলছে কেপি এবং কেসির মধ্যে সম্পর্ক, তাহলে এটা কত হবে 3 - 2 অর্থাৎ 1, অর্থাৎ কেপি ইজ ইকুয়াল টু কেসি আরটি। দেন আবার একটা সম্পর্ক দিয়ে দিচ্ছে, তাহলে দেখো, তাহলে এখানে কত হবে কেপি কেসি আর টি পাওয়ার কত হবে ডেল এন, তাহলে 2 - 4, তাহলে -2, তাহলে এটার অ্যান্সার কত -2, তাহলে এটা কেপি ইজ ইকুয়াল টু এটা অ্যান্সার। দেন তারপরে দেখো একটা, এই কোশ্চেনটা আসতে পারে তোমাদের এবার, যে বলা হয়েছে যে বিক্রিয়ার কেসি এর রাশিমালা। ওকে, কেসি ইজ ইকুয়াল টু, কেসি সমান কি হবে, উৎপাদ সমূহের মোলার ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়ক সমূহের মোলার ঘনমাত্রা। তো এখানে দেখো একটা জিনিস, যে এখানে অবশ্যই মনে রাখতে হবে কেসি যেহেতু বলছে, তার মানে কি হবে, সেই ক্ষেত্রে আমাদের গ্যাসীয় অর্থাৎ জি অথবা কি হতে হবে এল, অর্থাৎ লিকুইড। তো এখানে দেখো একমাত্র গ্যাসীয় আছে কোনটা, এটা, তাহলে আমাদের এটা আমাদের যেহেতু সি, তার মানে কি থার্ড ব্র্যাকেট দিয়ে করতে হবে, তাহলে কার্বন ডাই অক্সাইড। দেন নিচে কিছুই আসবে না, কারণ কি এটাও সলিড এটাও সলিড, দেন এটাও হবে না এটাও হবে না, তার মানে আমাদের অ্যান্সার হবে কোনটা, গ নম্বর, কেসি ইজ ইকুয়াল টু থার্ড ব্র্যাকেট দিয়ে শুধু কার্বন ডাই অক্সাইড। এটা অনেক কোশ্চেন আসার মতো একটা সুন্দর কোশ্চেন। দেন তারপরে বলা হয়েছে বিক্রিয়ার কেপি এর একক নিচের কোনটি। মূলত কেপি এবং কেসি এর কোনো একক নেই, তারপরেও যদি তোমাদের কেপি এবং কেসির একক বের করতে বলে, তাহলে কেসির ক্ষেত্রে লিখবা মোল পার লিটার, পাওয়ার দিবা ডেল এন। আর যদি কেপি এর ক্ষেত্রে বলে, তাহলে সেই ক্ষেত্রে কি করবা, এটিএম দিবা, পাওয়ার দিবা ডেল এন। তো এখানে দেখো, এখানে 1 এখানে 1, 2 - 1, তার মানে 2 - 1 ইজ ইকুয়াল টু 1। তো এখানে শুধু এটিএম আছে, তার মানে এটা, অথবা অ্যান্সার তোমরা তোমাদের হাজারি যে নাকসারের বইতে এখানে মূলত একক বিহীন দেওয়া আছে, তো তোমরা ক নম্বর অ্যান্সার দিতে পারো। যদি এককবিহীন না থাকতো অ্যান্সারে অপশনে, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার কিন্তু অবশ্যই কি দিবা, এটিএম, এটা একটু মনে রাখবা। দেন তারপরে বলা হয়েছে কি, যে বিক্রিয়ার সাম্যধ্রুবক K1, অর্থাৎ এই বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যধ্রুবক K1, দেন তারপরে বিক্রিয়ার সাম্যধ্রুবক কি আছে K2, মানে আরেকটা বিক্রিয়া, এটাকে কি করা হয়েছে, এটা মূলত তোমাদের কোশ্চেন একটু মডারেট হবে, সরি এখানে হাফ হবে, তো এই সমীকরণটা এরকম হবে না, এটা হবে তোমাদের হাফ NH2 প্লাস 3/2 H2, এখানে থার্ড উভয়দিকে মুখ করছে না, 2/2, তাহলে এখানে হচ্ছে হবে NH3। অর্থাৎ যে সমীকরণটা দেওয়া ছিল, এটার মোল সংখ্যা কি 2 দ্বারা ভাগ করা হয়েছে। তাহলে এটা কিভাবে নির্ণয় করবা, এটা লিখবা এরকম, প্রথমে দ্বিতীয়টা লিখবা আর তারপর লিখবা প্রথমটা, অর্থাৎ দ্বিতীয়টার সাম্যধ্রুবক ইজ ইকুয়াল টু প্রথমটার সাম্যধ্রুবক। তারপরে কি করবা, দেখো এটা কি করছে, 2 দ্বারা অর্থাৎ হাফ দ্বারা গুণ করা হয়েছে, তাহলে এখানে কি করবা, হাফ দিবা, তাহলে K2 ইজ ইকুয়াল টু রুট ওভার K1, তাহলে এটা অ্যান্সার দেখো খ নম্বর। ওকে, তারপরে বলা হয়েছে যে 2SO4 প্লাস অক্সিজেন, দেন এখানে বিক্রিয়ার সাথেই কিলোজুল পার মোল উৎপন্ন হয়েছে, তাহলে এটাকে এটা তাপ হারি না তাপ উৎপাদী বিক্রিয়া, এটা মনে রাখতে হবে, যেহেতু উৎপাদের সঙ্গে যোগ আকারে আছে, তাহলে এই ক্ষেত্রে কি হবে, এটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে এখন বলা হয়েছে যে তাপ তাপমাত্রা বাড়ালে কি হবে, অর্থাৎ বাড়াইছে, তার মানে কি হবে, এই সালফার ডাইঅক্সাইড এটা কি কম উৎপন্ন হবে, তার মানে অ্যান্সার হবে ক নম্বর। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা যদি বাড়াই, তাহলে
উৎপাদের পরিমাণ কমে। দেন তারপরে বলা হয়েছে যে এত মোল হাইড্রোজেন এবং এত মোল I2 মিশ্রণকে উত্তপ্ত করে এত মোল HI উৎপন্ন করা হলো, Kc এর মান নির্ণয় করো। ওকে, এটার ক্ষেত্রে মূলত যে সমীকরণটা হবে H2 প্লাস I2, H2 প্লাস I2, দেন এটা হবে তোমাদের 2HI। তো এখানে প্রথম বলছে যে এত মোল এবং এত মোল মিশ্রণ করেছে। তো প্রাথমিক অবস্থায় এটা নিচে অর্থাৎ হাইড্রোজেন নেওয়া হয়েছে 4.25 মল এবং এটা নেওয়া হয়েছে ক মল 4.75 এবং উৎপন্ন হয়েছে কতটুকু, এটা হচ্ছে 6.70। ওকে, তাহলে আমাদের বের করতে হবে কি কেসি। তো এখানে যেহেতু আয়তন দেওয়া নাই আমরা আয়তনটা ভি ধরে নেব। ওকে, তাহলে আমাদের এখানে কেসি এইচও এইচআই এটা সাম্য অবস্থায় কত পরিমাণ উৎপন্ন হয়েছে 6.70। দেন H2, তাহলে এটা কত পরিমাণ উৎপন্ন হবে, এটা হবে তোমাদের আহ, okay, এটা উৎপন্ন হবে তোমাদের প্রথম অবস্থায় নিচে কত এটুকু, তাহলে 4.25 মাইনাস এটা হবে 6.70 ডিভাইডেড বাই 2, কারণ এখানে কয় মোল আছে 2 মোল আছে। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে তোমরা যেটা পাবা 0.90, 0.90, এটা থার্ড ব্র্যাকেট হবে। দেন H2, সরি I2 হবে কত 4.75 মাইনাস 6.70 ডিভাইডেড বাই 2, দেন এখান থেকে তোমরা যেটা পাবা 1.40। দেন তারপরে কি করবা কে সি ইজ ইকুয়াল টু, তাহলে উৎপন্ন হয়েছে কোনটা এইচআই, তাহলে এইচআই এর ক্ষেত্রে কি করতে হবে 6.70 এটার স্কোয়ার দিতে হবে এবং নিচে কি করতে হবে 0.90 ইন্টু 1.40। তো এখান থেকে দুইটা ক্যালকুলেশন করলে তোমরা যেটা পাবা এটা আসবে 35.63। তো এটাই তোমাদের আনসার, অর্থাৎ ঘ নম্বর। তোমাদের বইতে হয়তো এটা দেওয়া আছে ক নম্বর, কিন্তু ওটা হবে না, অ্যান্সার হবে ঘ নম্বর। দেন তারপরে বলা হয়েছে যে একটা N2O2 এটা থেকে উৎপন্ন হয়েছে কি 2NO বিক্রিয়ার ক্ষেত্রে পজিটিভ শেষে আছে এত এবং এত এর আংশিক চাপ দেওয়া আছে। তো আংশিক চাপ যদি দেওয়া থাকে তাহলে আমাদের কাজ আরো সহজ হয়ে গেল। তাহলে আমাদের কি বের করতে হবে কেপি। তাহলে কেপি ইজ ইকুয়াল টু কি, যে উৎপন্ন হয়েছে কোনটা, তাই দেখো এটা অর্থাৎ NO, তাহলে NO2 স্কোয়ার ডিভাইডেড বাই N2O4, তাহলে NO2 এটার আছে কতটুকু, এটা আছে তোমার 0.31, তাহলে 0.31 স্কোয়ার ডিভাইডেড বাই 0.69। তো এটাকে ক্যালকুলেশন করলে তোমরা যেটা পাবা 0.139, জি 0.139, অর্থাৎ অ্যান্সার হবে ক নম্বর। হেবার প্রণালীতে NH3 অর্থাৎ আমরা আগে একটু আগে দেখে আসছি যে নাইট্রোজেন উৎপাদনের ক্ষেত্রে কি ব্যবহার করা হবে, প্রভাবক হিসেবে আয়রন ব্যবহার করা হবে। দেন বলা হয়েছে অম্লীয় মাধ্যমে KBnO4 এবং অক্সালিক অ্যাসিড ওইসোলিসের H2C2O4 অক্সালিক অ্যাসিডের সংকেত। অটো প্রভাবক নিচের কোনটি কাজ করে, এটা কাজ করবে তোমাদের Mn2+। দেন তারপরে বলা হয়েছে নিচের কোনটি সবচেয়ে শক্তিশালী অম্ল। তো শক্তিশালী অম্ল এবং ক্ষারের ক্ষেত্রে আমরা দেখব যে এই যে অম্লগুলো দেওয়া থাকবে এগুলোর কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বের করব। তো এটার কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেনের যার জারণ মান হবে সেটা হচ্ছে তোমার তাহলে 3 গুণ 6 আর হচ্ছে +1, তাহলে +5। দেন ফসফরাসের হবে কত 4 গুণ 8 আর ওখানে হচ্ছে গিয়ে তোমার +3, তাহলে পরে +5। জি, ওকে। দেন এটার আসো এটার ক্ষেত্রে 4 গুণ 8 আর ওখানে +1, তার মানে +7। দেন এখানে আসো এটার ক্ষেত্রে সালফার 4 গুণ 8 ওখানে, তাহলে +6। তাহলে দেখো যে এখানে সবচেয়ে কোনটা বড়,
এটার কেন্দ্রীয় পরমাণু যার মানে সবচেয়ে বেশি, তার মানে এখানে আমাদের এটা হবে সবচেয়ে বেশি শক্তিশালী। দেন তারপরে বলেছে দুর্বল অম্ল নিচের কোনটি? তাহলে এখানে সেম কি করতে হবে? এখানেও তোমাদের কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বের করতে হবে। তো এখানে কত আসবে? এটার আসবে প্লাস 7, দেন এখানে আসবে কত? প্লাস 6, দেন এখানে আসবে হচ্ছে প্লাস প্লাস 7, এখানে আসবে কত? প্লাস 3 × 6, তাহলে পরে প্লাস 6। তাহলে দেখো সবচেয়ে ছোট আছে কোনটার ক্ষেত্রে? সরি, এখানে প্লাস 5 হবে। ওকে, এটা তাহলে দেখো এটার ক্ষেত্রে কি সবচেয়ে জারণ মান কম, তার মানে অ্যান্সার হবে এটা। নিচের কোনটি অণুবন্ধী অম্ল ক্ষারক যুগল? অণুবন্ধী অম্ল ক্ষারক কি হবে? যদি আমরা আহ, মনে করো একটা ক্ষার দেওয়া আছে, ক্ষারের সাথে অর্থাৎ ক্ষার এর সাথে এইচ প্লাস যোগ করলাম, তাহলে সেই ক্ষেত্রে হবে অণুবন্ধী অম্ল। অণুবন্ধী অম্ল, অণুবন্ধী অম্ল। দেখো এখানে যদি আমরা এটা আসি অর্থাৎ পানির ক্ষেত্রে, তাহলে পানির ক্ষেত্রে যেটা হবে এইচ, তো এখানে অপশন একটু ভুল আছে। H2O2, এখানে অপশন হবে তোমাদের ঘ নম্বর H3O4, দেন পানি, এটা হবে অপশন। ওকে, তাহলে দেখো যদি আমরা পানির সঙ্গে অর্থাৎ পানির সঙ্গে কি পানির সঙ্গে যদি আমরা এইচ প্লাস যোগ করি, তাহলে এটার জন্য এটা কি হবে? অণুবন্ধী অম্ল। আবার এখান থেকে আমরা কি করতে পারি যে এইচ প্লাস অপসারণ করতে পারি, তখন আবার কি হয়ে যাবে? পানি। তার মানে আমরা বলতে পারি H3O প্লাস এবং H2 এই দুইটা কি হবে? অণুবন্ধী অম্ল ক্ষারক যুগল। দেন বলা হয়েছে H2PO4 এর ক্ষারকত্ব কত? তো এটা তোমরা একটু মনে রাখবা তিনটা। H3PO4 এটার জন্য ক্ষারকত্ব কত হবে? অম্লের হয় ক্ষারকত্ব এবং ক্ষারের হয় অম্লত্ব। তো H3PO4 এটা কি অম্ল, তাহলে অম্লের জন্য কি হবে? ক্ষারকত্ব। তাহলে H3PO4 এর এটা মনে রাখবা 3, H3PO3 এটার হবে 2, H3PO2 এটার হবে 1। তাহলে দেখো এখানে কোনটা আছে? H3PO, তাহলে এটার অ্যান্সার হবে কত? 1। দেন তারপরে বলা হয়েছে Al2O3 এর অম্লত্ব কত? তার মানে এটা কি একটা ক্ষার, তাহলে Al2O প্লাস সরি Al2O3 প্লাস, যেহেতু আমাদের আহ, অম্লত্ব বের করতে হবে, তার মানে কি এটা ক্ষার, এটা হবে ক্ষার। তো অম্লত্ব বের করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? মনোপটিক অম্ল নিতে হবে, তাহলে এই সেল নিলাম। দেন তাহলে এখানে কি হবে? AlCl3 প্লাস অম্ল প্লাস ক্ষার কি পানি। তাহলে দেখো যে এইখানে যেটা, ওকে, তাহলে এখানে দেখো যে Cl কয়টা আছে? Cl3 তিনটা, তাহলে এখানেও কয়টা হবে? তিনটা। উম, ওকে, দেখো তাহলে এখানে আমাদের অ্যালুমিনিয়াম আছে কয়টা? দুইটা, তাহলে এখানে আমাদের কয়টা দিতে হবে? দুইটা। দেন এখন দেখো ক্লোরিন কয়টা হয়ে গেছে? ছয়টা, তাহলে এখানে কত হবে? 6। দেন এখন আমার হাইড্রোজেন যদি পূরণ করতে যাই, তাহলে এখানে ছয়টা, এখানে দুইটা, তাহলে এখানে কত হবে? তিনটা। তাহলে আমাদের অ্যান্সার হবে কত? 6, অর্থাৎ Al2O3 এর অম্লত্ব 6, এটা একটু মনে রাখবা, এবং ক্ষারকত্ব 2, ক্ষারকত্ব 2। দেন তারপরে বলা হয়েছে যে এর অণুবন্ধী অম্ল, তাহলে আমাদের বের করা লাগবে কি? অণুবন্ধী অণুবন্ধী অম্ল, তার মানে আমাকে, ওকে,
অনুবন্ধী অম্ল বের করতে হবে, তার মানে এটার সাথে কি করতে হবে, এইচ প্লাস যোগ করতে হবে, তার মানে এটা ক্ষার। তাহলে এনএইচ NH3 এর সাথে কি যোগ করব, এইচ প্লাস যোগ করব, তাহলে এখানে কি হবে NH4 প্লাস। যখনই বলবে অনুবন্ধী অম্ল, তার মানে কি এটা ক্ষার, ক্ষারের সাথে কি করবা, একটা এইচ প্লাস যোগ করবা। দেন তারপরে বলা হয়েছে কি এর অনুবন্ধী অম্ল কত, তার মানে এখান থেকে কি করতে হবে, একটা এইচ প্লাস যোগ করতে হবে, প্লাস এইচ প্লাস, তাহলে কত হবে H2, সরি এখানে 4 হবে, এইচ এইচ HCSO4, এখানে 4 ছিল, তাহলে এটার অ্যান্সার হবে H2SO4। দেন তারপর বলা হয়েছে এত আয়নের অনুবন্ধী ক্ষারক কত, তার মানে কি এটা অ্যাসিড, এটা যদি অ্যাসিড হয় তাহলে কি করব, এটা থেকে এইচ প্লাস মাইনাস করতে হবে, তাহলে এইচ প্লাস যদি মাইনাস করি তাহলে অ্যান্সার হবে কোনটা, H2, সরি SO4 2 মাইনাস। দেন তারপর বলছে নিচের কোনটি উভধর্মী, তো উভধর্মী কোনটা হতে হবে, এটা, কারণ কি এখান থেকে আমরা হাইড্রোজেন যদি অপসারণ করি তাহলে কত হবে, CO3 2 মাইনাস, দেন আমরা যোগ করলে কত হবে, এটা মাইনাস হাইড্রোজেন এইচ প্লাস, এবং এইচ প্লাস যদি যোগ করি তাহলে কত হবে, H2CO3, অর্থাৎ যোগ করলে হবে কার্বনিক অ্যাসিড, আর যদি বিয়োগ মানে সরিয়ে দেই তাহলে সেক্ষেত্রে কত হবে, কার্বনেট আয়ন, তার মানে কি হবে, এটা আমাদের অম্লও হতে পারবে ক্ষারও হতে পারবে, এটা উভধর্মী। দেন বলা হয়েছে নিচের কোনটি উভধর্মী, আমরা পানি জানি একটা উভধর্মী, কারণ কি এখান থেকে আমরা কি এইচ প্লাস যোগ করি তাহলে কি হবে হাইড্রোনিয়াম আয়ন, এবং আমরা কি করতে পারি এইচ মাইনাস বিয়োগও করতে পারি, তাহলে কত হবে ওএইচ মাইনাস, অর্থাৎ পানি কি অম্ল এবং ক্ষার দুইটাই ধর্ম প্রদর্শন করে। দেন তারপর বলছে অ্যাম্পিপটিক, এটা মানেও কি উভধর্মী, উভধর্মী, তো উভধর্মী যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে কোনটা, এটা, কারণ কি এখান থেকে আমরা হাইড্রোজেন অপসারণ করতে পারবো, আবার এখান থেকে অপসারণ করতে পারবো, আবার হাইড্রোজেন এইচ প্লাস যোগও করতে পারবো। অপসারণ করলে হবে আমাদের SO4 2 মাইনাস, আমরা যদি যোগ করি তাহলে কত হবে H2SO4, অর্থাৎ একটা ছিল তখন দুইটা হয়ে যাবে। দেন বলা হয়েছে যে পিএইচ, দেখো H2SO4 এটা একটা কি শক্তিশালী অ্যাসিড, H2SO4, এটা শক্তিশালী অ্যাসিড হলে পরে এটা সম্পূর্ণরূপে পানিতে বিয়োজিত হয়ে যাবে, তো বিয়োজিত যদি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে দেখো দুইটা আছে, তাহলে 2 ইন্টু 0.00, সরি 0.05, তাহলে এখান থেকে কত হবে 5×10 অর্থাৎ 0.1, তাহলে যেহেতু পিএইচ চাইছে এটাও কি, এটা আমাদের অ্যাসিড, তাহলে আমাদের পিএইচ ইজ ইকুয়াল টু সূত্র ছিল মাইনাস লগ এইচ প্লাস এর ঘনমাত্রা বা মোলারিটি, তাহলে মাইনাস লগ 0.1, তাহলে এটার অ্যান্সার হবে 1। দেন তারপর বলছে দ্বিক্ষারকীয় সবল অম্ল, তার মানে এটা কি অম্ল, তার মানে দ্বি মানে দুই, যে নামের শেষে যা থাকবে সেটা দেখবে, এটা কি অম্ল, তার মানে কি এটা একটা অম্ল হবে, কয় ক্ষারকীয়, দ্বিক্ষারকীয়, অর্থাৎ আমরা দ্বিক্ষারকীয় অম্ল ধরতে পারি H2SO4, তার মানে দুইটা হাইড্রোজেন আছে, তার মানে এটা কি দ্বিক্ষারকীয় অম্ল, নামের শেষে যা থাকবে সেটা হবে, তাহলে সেম আগের মতোই। তাহলে এখানে দেখো, তাহলে 2 ইন্টু কত আছে 0.005, তাহলে গুণ দিলে কত হবে 0.00, 5×10 1, তাহলে অ্যান্সার হবে কত মাইনাস লগ এইচ প্লাস 0.01, তাহলে এটা অ্যান্সার হবে 2, অর্থাৎ 2, অ্যান্সার ছিল কত 1। দেন তারপরে সেম একই রকম, তাহলে এখানে 2 আছে, তাহলে 5×10, তাহলে অ্যান্সার হবে কত, এটা পিএইচ চাইছে 2। নিচের কোনটির পিএইচ এর মান সর্বাধিক, দেখো এখানে সবগুলোর মোলারিটি সেম আছে, দেন তারপরে আমার কি HCl আছে, HNO3, H2SO4, H2CO3, তো দেখো পিএইচ এর মান আমরা জানি পিএইচ 7 কি নিরপেক্ষ, দেন এদিকে যাব যত পিএইচ এর মান কি তত বাড়বে, এদিকে সরি কমবে, এবং অ্যাসিডও বেশি হবে, এবং এদিকে গেলে তত ক্ষারের মান বাড়বে এবং পিএইচ এর মান তত বাড়বে, তো এখানে সবগুলি যেহেতু অ্যাসিড, তো অ্যাসিডের ক্ষেত্রে বলছে পিএইচ এর মান সর্বাধিক, তো দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে কি হবে, পিএইচ এর মান সর্বাধিক হবে, অর্থাৎ 7-এর দিকে যাবে, তাহলে দেখো এখানে সবচেয়ে দুর্বল অ্যাসিড হবে আমাদের কার্বনিক অ্যাসিডটা, তাহলে আমরা বলতে পারি যে
নিচের পিএইচ এর মান সর্বাধিক কোনটা? 0.01 H2SO, সরি H2CO3। এটা মেডিকেলে এসেছিল তোমাদের 20 সালে। নিচের কোনটির পিএইচ এ এইচ প্লাস এর মান ঘনমাত্রা বেশি? যার পিএইচ এর মান যত কম হবে, পিএইচ এর মান যত কম হবে, কম হবে মোলারিটি তত বেশি হবে। অর্থাৎ পিএইচ এর মান কম তো মোলারিটি বেশি, তাহলে পিএইচ এর মান কম কোনটা? এটা। তাহলে এটার ক্ষেত্রে কি ঘনমাত্রা বেশি হবে। বিশুদ্ধ পানিতে এইচ প্লাস এর ঘনমাত্রা কত? তো বিশুদ্ধ পানি অর্থাৎ 25°C এইচ প্লাস এর ঘনমাত্রা হবে 10⁻⁻7 এবং ওএইচ মাইনাসেরও কত? এটারও 10⁻⁻7। তো এটা একটু মনে রাখবা, ঢাকা অ্যাডমিশন এসেছিল যে বিশুদ্ধ পানিতে এইচ প্লাস এবং ওএইচ মাইনাসের মোলারিটির অনুপাত কত, তখন দুইটা দ্বারা ভাগ করলে কত হবে? তখন 1। তো এটা একটু মনে রাখবা। এটার অ্যান্সার হবে কত? 10⁻⁷ মোল পার লিটার। 25°C তাপমাত্রা বিশুদ্ধ পানির পিএইচ এর মান কত? 25°C তাপমাত্রা বিশুদ্ধ পানির পিএইচ এর মান কত? 7। এবং তখন কি হবে? পানিটা নিরপেক্ষ। যেহেতু আমরা জানি কি যে বিশুদ্ধ পানিতে এইচ প্লাস এর ঘনমাত্রা 10⁻⁻7, তাহলে মাইনাস লগ 10⁻⁻7 মাইনাস মাইনাসে প্লাস 7 ইন্টু 1, তাহলে অ্যান্সার কত হবে? 7। দেন এখানে বলা হয়েছে যে খুবই গুরুত্বপূর্ণ সিকিউ এবং এমসিকিউ দুইটার জন্যই, যে CH3COOH এর কে এর মান দেওয়া আছে, তার মানে কি এর একটা দুর্বল অ্যাসিড। দেন তারপর বলা হয়েছে 0.1, এটা হচ্ছে সি অর্থাৎ ঘনমাত্রা, এত এর পিএইচ এর মান কত। তো এখান থেকে আমরা যেটা বের করব, এখান থেকে আমাদের দুর্বল অ্যাসিডের জন্য আমাদের আলাদা করে এইচ প্লাস এর ঘনমাত্রাটা বের করে নিতে হবে। এইচ প্লাস ইজ ইকুয়াল টু রুট ওভার কে ইন কে এ, অর্থাৎ অ্যাসিডের বিয়োজন ধ্রুবক ইন্টু ঘনমাত্রা। তো ঘনমাত্রা কত আছে আমাদের? 0.1। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে যেটা পাবো, ওকে, এখান থেকে তোমরা এটা বের করে নেবে এবং বের করার পরে কি বের করবা? পিএইচ বের করবা মাইনাস লগ দিয়ে, যেহেতু এইচ প্লাস আছে শুধু এইচ প্লাস। দেন এখান থেকে তোমরা যেটা পাবা এটা হচ্ছে কি 2.87 আসবে। দেন তারপরে বলা হয়েছে কি যে দুটি দ্রবণের পিএইচ এর একটা আছে 3 আর একটা আছে কত? 6। তাহলে বলছে প্রথম দ্রবণটির দ্বিতীয়টির তুলনায় কত গুণ বেশি অম্লীয়। তো এই ক্ষেত্রে একটু মনে রাখবা 10⁻, দ্বিতীয়টা দ্বিতীয়টা মাইনাস প্রথমটা, তাহলে দ্বিতীয় আছে কত? 6 মাইনাস 3, তাহলে এটার অ্যান্সার হবে কত? 10⁻³ অর্থাৎ 1000। 1000। এখন বলছে 0.1 HCl এর OH এর মান কত? তাহলে এটা একটা অ্যাসিড, তাহলে আগে কি বের করতে হবে? পিএইচ। তাহলে পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ 0.1, তাহলে 1 হবে। দেন পিএইচ পিওএইচ, তাহলে 14 মাইনাস 1, তাহলে হবে কত? 13। তাহলে এটা অ্যান্সার হবে ঘ নম্বর। দেন বলা হয়েছে যে একটা পার্সেন্ট দ্রবণ দেওয়া আছে, এটার পিএইচ কত। দেখো এটা আগে কি ক্ষার, তার মানে কি আগে আমাদের পিওএইচ বের করতে হবে। তো পার্সেন্ট দ্রবণের ক্ষেত্রে ঘনমাত্রা মনে রাখবা শর্টকাট, পার্সেন্ট দ্রবণ ইন্টু 10 ডিভাইডেড বাই আণবিক ভর। তাহলে পরে পার্সেন্ট কত আছে? 12.5 ইন্টু 10 ডিভাইডেড বাই আণবিক ভর। দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড, এটার আণবিক ভর হবে তোমাদের 40। তাহলে এখান থেকে কত আসে? 125 ডিভাইডেড বাই 40। তো 125 ডিভাইডেড বাই 40, এটা আসবে তোমাদের 3.125, সরি 3.125
তো 3.125, দেন তারপরে কি করবে, বের করবা পি ওইস বের করবে আগে। পি ওইস ইকুয়াল টু মাইনাস লগ ওইস মাইনাস, যেহেতু ক্ষার এই জন্য আগে পি ওইস বের করবা। তাহলে এখান থেকে যেটা আসবে তোমাদের ওকে, দাঁড়া 1 মিনিট। মাইনাস লগ 3. মাইনাস লগ 3.125, এটা আসবে তোমাদের মাইনাস 0.4995। দেন তারপরে কি বের করবা, পিএইচ বের করবা। তাহলে 14 মাইনাস মাইনাস 0.495, তাহলে পরে 14 মাইনাস, স্যার, তাহলে 14.49, 14.49। তাহলে দেখো এখানে একটাই একমাত্র আছে, তাহলে অ্যান্সার হবে এটা। দেন বলা হয়েছে 1% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ এর মান কত। তাহলে আমরা সেম আগে পিওএইচ বের করব, দেন তারপরে পিএইচ। তাহলে আমাদের ঘনমাত্রা ওইচ এর কত হবে, পার্সেন্ট দ্রবণ, তাহলে পরে 10 × 1 আণবিক ভর কত, 40। তাহলে এখান থেকে যেটা আসবে তোমাদের 0.25। তো 0.25 যদি আসে, তাহলে পিওইচ ইকুয়াল টু মাইনাস লগ 0.25 মাইনাস লগ 0.25, এটা আসবে তোমাদের 0.620। তাহলে পিএইচ ইকুয়াল টু 14 মাইনাস 0.602, 13.39, 13.39। তো এটা একমাত্র গ নম্বরের কাছাকাছি আছে, সো এটা অ্যান্সার হবে গ। দেন বলা হয়েছে যে সেমিমোলার, সেমি মানে কত, 0.5 সোডিয়াম হাইড্রোক্সাইডের পিওইচ এর মান কত। তাহলে পরে এখান থেকে পিওইচ তাহলে কত হবে, মাইনাস লগ ওইচ মাইনাস, যেহেতু দিয়ে দিয়েছে সেমিমোলার, তাহলে মাইনাস লগ 0.5। এখান থেকে তোমরা যদি ক্যালকুলেশন করো তাহলে যেটা হবে তোমাদের 0.30, এটা অ্যান্সার। কোনো দোকানের ওএইচ মাইনাস দেওয়া আছে, দেন ঘনমাত্রা দেওয়া আছে, এখন বলছে পিএইচ কত। তাহলে আগে পিওএইচ বের করবা, দেন কি করবা পিএইচ 14 মাইনাস অ্যান্সার, ঘনমাত্রা ওএইচ মাইনাসের, এটা হবে 14, 10.54। দেন সেম একটা কোশ্চেন দিছে 6 আর পরে আছে 3, তার মানে কত হবে 6 - 3 ইজ ইকুয়াল টু 10⁻³ তার মানে 1000 গুণ, 10⁻³ গুণ। বলা হয়েছে এত দেওয়া আছে দ্রবণের পিএইচ কোনটার নিকটতম, তাহলে 10⁻⁹ তার মানে কত হবে 5 এর নিকটতম। দেন তারপরে এইচ প্লাস এর ঘনমাত্রা মোলারিটি দেওয়া আছে, ওএইচ এর ঘনমাত্রা কত হবে। তাহলে কি করবা যে এইচ প্লাস এর ঘনমাত্রা আমরা জানি এইচ প্লাস এর ঘনমাত্রা ইন্টু ওএইচ মাইনাস এর ঘনমাত্রা সমান কত, 10⁻⁻14। তাহলে আমাদের বের করতে লাগবে কোনটা, ওএইচ মাইনাস।
তো ওএইচ মাইনাস যদি বের করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করবা, 10 to the power এত ডিভাইডেড বাই 10 to the power -9, তাহলে কত হবে 10 to the power -5। এটা গ নম্বর অ্যান্সার। ওকে, দেন তারপর বলা হয়েছে বিশুদ্ধ পানির আয়নিক ঘনফল কেডব্লিউ। কেডব্লিউ কি? কেডব্লিউ হচ্ছে গিয়ে তোমার এইচ প্লাস এর মোলারিটি ইন্টু ওএইচ মাইনাস এর মোলারিটি। তাহলে এটা হচ্ছে গিয়ে আমাদের ছিল কত, 25 ডিগ্রিতে 10 to the power -14। এটা অ্যান্সার ক নম্বর। দেন বলা হয়েছে পি এইচ নির্ণয় করো। দেখো এটার আছে কত, একটা, তাহলে এটার আমাদের পি ওএইচ পাবো কত, 2। দেন এখান থেকে অর্থাৎ পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ 0.01। তাহলে এখান থেকে আমাদের কত আসবে, 2। তাহলে পিএইচ ইজ ইকুয়াল টু 14 - 2 ইজ ইকুয়াল টু 12। তাহলে অ্যান্সার 12। এখন বলা হয়েছে যে একটা দ্রবণ মিশ্রণ অবস্থায় আছে, তাহলে পরে বলছে ঘনমাত্রা নির্ণয় করো। তো এটা কিভাবে করবো, এটার সূত্র S ইজ ইকুয়াল টু S1 V1 প্লাস S2 V2 ডিভাইডেড বাই মোট আয়তন V1 প্লাস V2। তো এখান থেকে তোমরা 20 ইন্টু 1.5 প্লাস 15 ইন্টু 2.0 নিচে করবা 20 প্লাস 15। জি 20 প্লাস 15। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে তোমরা যেটা পাবা, ওকে ক্যালকুলেশন করি আমরা, 20 ইন্টু 1.5 প্লাস 15 ইন্টু 2.0 ডিভাইডেড বাই 15 আর হচ্ছে 20, তাহলে পরে 35 হবে। তাহলে এটার আনসার তোমাদের 1.71। এটার আনসার হবে গ নম্বর। বইতে হয়তো ভুল দেওয়া থাকতে পারে, এটার আনসার হবে 1.71। সূত্রটা একটু মনে রাখবা, দিয়েও দিতে পারে এটা। দেন বলা হয়েছে যে একটি দ্রবণে এইচ প্লাসের মোলার ঘনমাত্রাটা দেওয়া আছে, ওএইচ মাইনাসের কত। এটা মনে হয় একটু আগেও করেছি, এটার হবে কত, 10 to the power -5। বিশুদ্ধ পানির মোলার, এটা আমরা করছি 10 to the power -14। এখন বলা হয়েছে যে কি, যে এইচ FeCl3 এর জলীয় দ্রবণের পিএইচ কেমন হবে। তো Fe, জি ওকে, তো এটা হচ্ছে কি আমাদের অম্লীয় লবণ। তো এটা অম্লীয় লবণ হলে এটা তোমাদের পানির সাথে দিলে পরে একটা দুর্বল প্রকৃতির অম্ল ক্ষার সৃষ্টি হয় এবং সবল অ্যাসিড সৃষ্টি হয়। তার মানে অ্যাসিড যেহেতু, তার মানে কি অবশ্যই পিএইচ এর মান 7 থেকে ছোট হবে। আমি একটু লেখাই দেই, FeCl3 প্লাস H2, অর্থাৎ পানিতে যদি দেই তাহলে যেটা উৎপন্ন হবে তোমাদের FeOH3 প্লাস এখানে উৎপন্ন হবে HCl। তো এখানে দেখো HCl কি একটি শক্তিশালী অ্যাসিড আর একটা একটা দুর্বল ক্ষার। তো এটা শক্তিশালী অ্যাসিড হওয়ার কারণে এটার পিএইচ এর মান কত হবে, 7 থেকে ছোট। দেন তারপরে বলা হয়েছে 2% সোডিয়াম কার্বনেটের পিএইচ এর মান কত। তো এটা তোমাদের আমরা অনেক আগে, একটু আগে অনেকগুলো ম্যাথ করেছি, এটা তোমরা নিজেরা করবা। এটার অ্যান্সার হবে তোমাদের 13.6। আগে পার্সেন্ট দ্রবণ দিয়ে আমি বের করে দিই একটু, তাহলে 2 ইন্টু 10 ডিভাইডেড বাই আণবিক ভর কত হবে, 106। দেন এখান থেকে বের করবা, দেন পিওএইচ বের করবা, তারপরে কি করবা, পিএইচ ইজ ইকুয়াল টু 14 মাইনাস পিএইচ। দেন বলা হয়েছে মানুষের রক্তের পিএইচ এর রেঞ্জ কত। এটা মুখস্থ রাখবা, অনেক সময় কোশ্চেন আসে। এবং সলিড কত, 7.4। ওকে, নিচের কোশ্চেনে দেওয়া আছে পিএইচ এর মান কত। দেন তারপরে বলা হয়েছে মানুষের রক্তের পিএইচ এর মান 7 এর থেকে বেশি, অর্থাৎ 7.45 থেকে বেশি হলে তাকে বলা হয় অ্যাসিডোসিস। এবং যদি কম হয় তাহলে সেটাকে কি বলা হয়, অ্যালকালিওসিস। সরি, বেশি হলে, সরি এটা বেশি, বেশির মানে হচ্ছে অ্যালকালিওসিস। দেখানো বলা হয়েছে, সরি অ্যালকালিওসিস। অ্যালকালিওসিস এটা হচ্ছে তোমার বেশি হলে।
আর যদি কম হয় তাহলে হবে কি অ্যাসিডোসিস। কম, যদি কম হয় তাহলে সেক্ষেত্রে হবে অ্যাসিডোসিস, আর যদি বেশি হয় তাহলে অ্যালকালিওসিস। দেন দ্বীপতাত্ত্বিক বায়োলজিক্যাল পিএইচ এর মান কত? এটা তোমাদের পিএইচ এর মান হবে 6.9 থেকে 7.4। মানুষের চোখের পিএইচ এর মান কত? মানুষের চোখের যে পিএইচ এর মান, এটা তোমাদের 4.8 থেকে 7. পাকস্থলীতে পিএইচ পাচক রসের 4. এটা অর্থাৎ পিএইচ এর মান দেওয়া আছে, এখন এইচ প্লাস এর ঘনমাত্রা কত এটা কিভাবে নির্ণয় করবা? এইচ প্লাস ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস যে পিএইচ এর মানটা দেওয়া থাকবে 4.74। তো এটা ক্যালকুলেশন করলে তোমরা যেটা পাবা গ নম্বর। সরি, গ না, ঘ নম্বর হবে। একটু ক্যালকুলেশন তোমরা নিজে করবা। দেন তারপর বলা হয়েছে অম্লীয় মাটির পিএইচ বৃদ্ধি করতে, অর্থাৎ মাটির পিএইচ কমে গেছে, এখন কি করবা? পিএইচ এর মান বাড়াবা। তো সেই ক্ষেত্রে কি ইউজ করবা? ডোলোমাইট এবং চুন। চুন হচ্ছে আমাদের কত? CaO, ক্যালসিয়াম অক্সাইড। এবং ডোলোমাইটের যে সংকেত সেটা হচ্ছে তোমাদের এইটা, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট। দেন পিএইচ এর মান কমানোর জন্য কোনটা ব্যবহার করা হয়? কমানোর জন্য ব্যবহৃত হয় তোমাদের অ্যামোনিয়াম ডাইঅ্যামোনিয়াম ফসফেট। এটা হচ্ছে আমাদের কমানোর জন্য ব্যবহার করা হয়। দেন তারপর বলা হচ্ছে নিচের কোন ধরনের অম্লীয় প্রকৃতির বাফার? তো বাফার দমন কি? বাফার দমন হচ্ছে তোমার যদি অম্লীয় প্রকৃতির বাফার হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? অম্লটা হবে দুর্বল, এবং ওই অ্যাসিড থেকে কি অম্লীয় প্রকৃতির যে মানে লবণ উৎপন্ন হবে। তাহলে এখানে দেখো অম্লটা আছে দুর্বল কোথায়? এখানে আছে আর এখানে আছে। তো এখানে যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে? সেই ক্ষেত্রে আমাদের তাহলে এটা দুর্বল আছে এবং শক্তিশালী এটা হচ্ছে ক্ষার। তার মানে আমাদের অ্যান্সার হবে কোনটা? ঘ নম্বর। নিচের কোনটি দিয়ে ক্ষারীয় প্রকৃতির ব্যাপার? তাহলে ক্ষারীয় প্রকৃতির হওয়ার জন্য কি হবে? ক্ষারটা হবে দুর্বল। তো ক্ষার দুর্বল আছে কোথায় দেখো? আহ এটা কি দুর্বল ক্ষার আছে, তার মানে আমাদের এটা হবে অ্যান্সার। মানুষের রক্তে কোন বাফার দ্রবণটি বিদ্যমান? মানুষের রক্তের মধ্যে বাফার দ্রবণ থাকে কার্বনেট, অর্থাৎ এটা হবে তোমাদের ক নম্বর এবং গ নম্বর। এটা ফসফেট বাফার এবং এটা কার্বনেট বাফার, দুইটাই অ্যান্সার। তো প্রথমে একটা অ্যান্সার দিতে পারো। কোন বাফার দ্রবণে এইচ এক্স এক্স মাইনাস এবং এইচ এক্স এর বলছে সমঘনমাত্রা? তাহলে কে এর মান দেওয়া আছে, তার বলছে বাফার পিএইচ কত। তো বাফার দ্রবণের পিএইচ এর সূত্র কি? PKa প্লাস লগ, এখানে হবে সল্ট ডিভাইডেড বাই অ্যাসিডের ঘনমাত্রা। তো এখানে একটি খেয়াল করবে যে সমঘনমাত্রা, তার মানে সমঘনমাত্রা থাকলে এইটুকুর অনুপাত কি হবে? সমান, তার মানে লগ অন এর মান কত? 0। দেন তাহলে আমাদের পিক এর মান যেটা দেওয়া থাকে কত আছে? এটা হচ্ছে মাইনাস, আমরা জানি পিকে সমান মাইনাস লগ কে এ, কে এর মান কত? 10⁻⁻⁴। তাহলে এর হবে কত? 4, অর্থাৎ এর অ্যান্সার। অবশ্যই মনে রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই কোশ্চেনটা থাকতে পারে। দেন তারপরে বলছে একবারে ডিরেক্ট সূত্র দিয়ে দিছে। এটা তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পাতায় দেখবে কিছু দিয়ে দিছে, এখানেও দিয়ে দিছে সূত্র ডিরেক্ট, যে অম্লীয় প্রকৃতির ব্যাপার মানে পিএইচ এর মান নিচের কোনটি হবে? এটা তোমাদের পিকে পিএইচ ইজ ইকুয়াল টু পিকে লবণ ডিভাইডেড বাই অম্ল, এখানেও লবণ বাই অম্ল, বাট এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে অ্যান্সার ক নম্বর। 1 মোল C2H4 পূর্ণ দহনে কত মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়? তাহলে আগে সূত্রটা লিখবা, সমীকরণটা লিখবা। C2H5, C2H5OH। তাহলে এটা কি করবো? অক্সিজেনের সাহায্যে দহন করতে হবে। তাহলে উৎপন্ন হবে কি? কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। তাহলে এখানে কয়টা কার্বন আছে? 2টা। তাহলে এখানে কত হবে? 2। তাহলে অক্সিজেন কয়টা হয়ে গেছে? অক্সিজেন হয়ে গেছে তোমার সরি 2টা। ওকে, 2টা। তারপরে দেখো যে এখান থেকে আমাদের অক্সিজেন তাহলে দেখো কয়টা? 2টা, আর এখানে একটা। ওকে, তাহলে এখানে অক্সিজেন একটা, আর ও হাইড্রোজেন দেখো কয়টা আছে। তো হাইড্রোজেন এখানে
যদি আমরা পূরণ করি তাহলে সেক্ষেত্রে দেখো অক্সিজেন হয়েছে 2টা 5টা, আর এখানে আছে আমাদের কয়টা, একটা, তাহলে এখানে দিতে হবে কয়টা, 3টা। হুম, ওকে। তাহলে এখানে দিলে আমাদের কয়টা, 3 দুগুণ 6, তারপর এখানে 2 দুগুণ 4 আর একে 5টা, তাহলে আমাদেরকে এখানেও কত দিতে হবে, 3, তাহলে 3টা 2 দুগুণ 4 আর এই সাইডে, হ্যাঁ তাহলে এখন হয়েছে, তার মানে আমাদের কত মোল, 3 মোল। দেন বলছে নিচের কোনটির মান সর্বদা ঋণাত্মক, অর্থাৎ কোন প্রক্রিয়ায় তাপের মান সর্বদা ঋণাত্মক থাকে। দহন তাপে, অর্থাৎ দহন তাপের ক্ষেত্রে সর্বদা তাপের মান কি থাকে, ঋণাত্মক। এবং প্রশমন তাপ একটু মনে রাখবা, প্রশমন তাপ, প্রশমন তাপের ক্ষেত্রেও কি, যে মানটা পাবো ডেল এইচ, এটা সবসময় নেগেটিভ হবে। দেন তারপর হচ্ছে কোন পরিবর্তনটি তাপ উৎপাদী, অর্থাৎ ডেল এইচ এর মান কি হবে, নেগেটিভ। তো এই ক্ষেত্রে যেটা আছে দেখো, যে এখানে এটা হচ্ছে তোমার ফুটানো, অর্থাৎ দেখো লিকুইড থেকে গ্যাস, তার মানে কি ফুটানো হচ্ছে। আর এটা কি, লিকুইড থেকে, অর্থাৎ জি থেকে এল, তার মানে কি তরল বানানো হচ্ছে। তো তরল বানানো হয় যেটা, সেটার নাম হচ্ছে শীতলীকরণ। আর এটা দেখো যে সলিড থেকে লিকুইড, তার মানে কি এটা গলানো হচ্ছে, তার মানে এটার কি গলন। আর এটা কি সরাসরি, অর্থাৎ মধ্যম অবস্থা নাই, অর্থাৎ এল নাই, বাট ডিরেক্ট কঠিন থেকে গ্যাসীয়, সেটার নাম কি আমরা জানি ঊর্ধ্বপাতন। তাহলে আমাদের এই ক্ষেত্রে যখন আমরা গ্যাস থেকে লিকুইড বানাবো, তখনই একমাত্র ডেল এইচ এর মান হয় আমাদের নেগেটিভ। তার মানে আমরা বলতে পারি যে শীতলীকরণের ক্ষেত্রে তাপ উৎপাদী বিক্রিয়া হয়। দেন তারপরে বলা হয়েছে নিচের কোনটি অদাহ্য পদার্থ। তো অদাহ্য যে পদার্থ সেটা হবে তোমাদের নাইট্রোজেন, এটা দহন হয় না। সিএল এত এত বলছে, তা ডেলএইচ এর মান মাইনাস। এখন ডেলএইচ কে কি বলা হয়, ডেলএইচ কে বলা হয় এখানে বিক্রিয়ার যে উৎপন্ন তাপ, বিক্রিয়া তাপ। দেন তারপর বলছে তীব্র অম্ল এবং তীব্র ক্ষারের প্রশমন তাপ কত, খুবই গুরুত্বপূর্ণ। মনে করো HCl আছে প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, তো এই ক্ষেত্রে কি উৎপন্ন হবে, অ্যাসিড প্লাস ক্ষার, লবণ প্লাস পানি। তো এখানে যেহেতু লবণ প্লাস পানি, যেহেতু প্রশমন বিক্রিয়া এবং দুইটাই শক্তিশালী, এই ক্ষেত্রে যে তাপটা উৎপন্ন হবে সেটা হচ্ছে তোমাদের 57.34। এটা একটু মনে রাখবা। দেন তারপর বলা হয়েছে কি সিএইচ এত একটা বিক্রিয়া দিয়েছে এবং এখানে তোমাদের কিছু মান দিয়ে দিয়েছে। তো এই ক্ষেত্রে বলছে ডেইলএইচ এর মান কত। এটা 9-10 এ গ নম্বর কোশ্চেন আসতো, বাট এখানে যেহেতু এমসিকিউ দিয়ে দিয়েছে আমাদের করতে হবে। দেখো আগে প্রথম বিক্রিয়াটা লিখবা, কত আছে CH4। দেখো আমরা একটু ভেঙে লিখি যেহেতু আমাদের এমসিকিউ। এইচ, এইচ, এখানেও এইচ, এখানে এইচ, অর্থাৎ কার্বনের 4 হাত প্লাস, দেখো ক্লোরিন আছে 2টা, তাহলে আমরা লিখতে পারি ক্লোরিন সামনে 2। দেন তারপরে কি করবা, যে এখানে আছে সি, তাহলে এখানে সি দিবা, 4টা হাত দিবা, কার্বনের 4 হাত। তাহলে এখানে কত হবে, এইচ, এখানে একটা এইচ দিবা, দেন এখানে সিএল দিবা, এখানে সিএল প্লাস, এখানে আছে এইচসিএল 2 ইন্টু এইচ সিএল। ওকে, এখন একটা জিনিস একটু খেয়াল করবা ভালো করে দেখো। আমরা জানি নদীর এপার গড়ে, নদীর এপার ভাঙে তো ওপার গড়ে। এখানে দেখো যে এখানে সিএইচ আছে 4টা, দেখো 4টা, এখানে এই 2টা আর এখানে 2টা, অর্থাৎ এই 2টা বিক্রিয়কে এবং উৎপাদে কি আছে, সেম আছে। তার মানে এখানে আমরা এটা কোনো কিছু করব না। বাদ বাকি দেখো এখানে কয়টা আছে, 2টা, অর্থাৎ 2CH। দেন এখানে আমাদের কত হবে, 2CCl, অর্থাৎ এই সাইডে 2টা CH বন্ধন ভেঙে ওই সাইডে কয়টা, 2টা CCl বন্ধন তৈরি হয়েছে। দেন তারপরে সবগুলোই ভেঙে গেছে, তাহলে এখানে কত হবে, 2Cl আর এখানে কত হবে, 2H বন্ধন Cl। তাহলে বিক্রিয়ার যখন ডেল এইচ বের করবা তখন উৎপাদ সমূহের সবগুলোর ঘনতাপের যোগফল বন্ধন শক্তির মাইনাস বিক্রিয়ক সমূহের, তাহলে এখানে কি করবা, 2, তাহলে ডেল এইচ ইজ ইকুয়াল টু 2, এখানে দিবা কি সি সিএল প্লাস 2HCl মাইনাস, এটা বিক্রিয়, এটা উৎপাদের। আর এখন কি হবে, বিক্রিয়কের, বিক্রিয়কের কি আছে 2, এখানে দিবা
বন্ধন CH প্লাস 2, এখানে কত হবে Cl বন্ধন Cl। তো এখানে যদি তোমরা ক্যালকুলেশন করো দেখবা পাবা ক নম্বর -212 কিলোজুল পার মোল। এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। এটা কোশ্চেনে আসতে পারে, খুব ভালোভাবে এটা দেখবা। এই দুইটাই খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেন তারপরে বলেছে নিচের কোন জলীয় দ্রবণটির পিএইচ এর মান সবচেয়ে বেশি, অর্থাৎ পিএইচ এর মান কোনটা সবচেয়ে বেশি হবে। দেখো আমরা বলছিলাম যে 7 হচ্ছে নিরপেক্ষ, দেন তারপরে উপরের দিকে যত যাব তত ক্ষারীয় এবং পিএইচ এর মান তত বাড়ে, এবং যত 7 থেকে নিচে আসবো তত অম্লীয় এবং পিএইচ এর মান তত কমবে। তো এখানে আমাদের দেখো যে সোডিয়াম হাইড্রক্সাইড এটা একটা শক্তিশালী ক্ষার। তো শক্তিশালী ক্ষার হওয়ার কারণে কি হবে, এটার পিএইচ এর মানও কি হবে 7 থেকে তত বেশি দূরে সরে যাবে। যেহেতু ঘনমাত্রা সবার সেম আছে তাহলে অ্যান্সার হবে কোনটা আমাদের 0.1 m সোডিয়াম হাইড্রক্সাইড, এটার পিএইচ এর মান কি হবে সর্বাধিক হবে। নিচের কোনটির সঠিক নয়, দেখো এটার কত আছে -2, তার মানে পিএইচ কত হবে 2, 0.01, এটার পিএইচ এর মান 7 থেকে কি হবে বেশি, যেহেতু আমরা জানি যে NO সরি Na2CO3 এটা জলীয় দ্রবণে ক্ষারীয় ধর্ম প্রদর্শন করে। তো যেহেতু ক্ষারীয় ধর্ম প্রদর্শন করে তার মানে কি পিএইচ এর মান বেশি হবে। সোডিয়াম 0.01 m সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ এর মান এত, জিএস পি ওএইচ হবে 2, তাহলে পিএইচ কত 12 হবে। দেন বলা হয়েছে কি 10⁻⁹ এটার পিএইচ এর মান কত 7 এর কাছাকাছি বলা হয়েছে, বাট দেখো যে HCl এটার পিএইচ এর মান 7 এর কাছাকাছি হতে পারবে না, কারণ আমরা জানি যে সরি এখানে 9 থাকে, 9 ছিল, 7 হতে পারবে না, কারণ HCl একটি কি শক্তিশালী অ্যাসিড, তার মানে কি এটার পিএইচ এর মান 1 2 এর কাছাকাছি হবে। তার মানে এটার ভুল হবে কোনটা, এটা অ্যান্সার হবে ঘ নম্বর। এটা ঢাকা অ্যাডমিশনে 17 সালে এসেছিল। খুব ভালোভাবে একটু দেখবা, এগুলো থেকে ইনশাল্লাহ কোশ্চেন কমন আসবে, তোমরা ভালোভাবে দেখবা। দেন আর কিছু কোশ্চেন আছে যে এত এবং এত বিক্রিয়ায় প্রশমন এনথালপির পরিবর্তন বা এনথালপির মান কত, অর্থাৎ তাপের। দেখো এখানে কয় মোল পানি উৎপন্ন হয়েছে, প্রশমন তাপ কাকে বলে, অর্থাৎ অ্যাসিড ক্ষার বিক্রিয়ায় 1 মোল পানি উৎপন্ন করতে যত পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটা হচ্ছে প্রশমন তাপ। এখানে কয় মোল পানি উৎপন্ন হয়েছে 2 মোল, তাহলে কি করবা এর সাথে 2 দ্বারা গুণ করে দিবা, তাহলে -57, তাহলে 7 দুগুণ 14, 5 দুগুণ 12, তাহলে এটার অ্যান্সার হবে কত, এটার অ্যান্সার হবে সরি 5 দুগুণ 7 দুগুণ 14, 4, 5 দুগুণ 10, 11, তাহলে এটার অ্যান্সার হবে 114 গ নম্বর। দেন তারপরে বলা হয়েছে পিএইচ এর মান দেওয়া আছে, বলছে কোনটি যোগ করলে পিএইচ এর মান কমবে। তো পিএইচ এর মান কখন কমবে, যখন আমরা ওই দ্রবণে অ্যাসিড যোগ করব তাহলে পিএইচ এর মান কমবে, আর যদি ক্ষার যোগ করি তাহলে পিএইচ এর মান বাড়বে। যেহেতু এখানে বলছে কমবে তার মানে আমাদের কি যুক্ত হবে, এটা তো ক্ষার ওইচ সরি অ্যালকোহল ওইচ আছে, দেন এটা তো আমাদের গ্যাস এবং এটাও একটা কি অ্যালকোহল, অ্যালকোহল, দুইটাই অ্যালকোহল। আর আমাদের একমাত্র অ্যাসিড আছে কি CH3COOH, এটা অ্যাসিড, তার মানে আমাদের এইটা যোগ করলে এটার পিএইচ এর মান কি হবে কমবে। দেন বলা হয়েছে নিচের কোনটি এই সেলের বিয়োজন ধ্রুবক কে এর মান উপযুক্ত। আমরা কিছু কে এর মান মুখস্থ রাখবো, তার মধ্যে এখানে একটা দিয়ে দিয়েছে, সো এটার তারপর একটু মনে রাখতে হবে, এটা 2.5 × 10⁻7 মান, ঠিক আছে, হ্যাঁ যে ঠিক আছে এটা নিচের কোনটি দ্বারা বিক্রিয়ার সাম্যধ্রুবক কে এবং সাম্যধ্রুবক কে উভয় পরিবর্তন, হুম ওকে ঠিক আছে, বিক্রিয়ার সাম্যধ্রুবক এবং হারধ্রুবক উভয়ই প্রভাবিত হয়। এটা হচ্ছে তোমার একমাত্র তাপমাত্রা, তাপমাত্রার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, সবগুলো হবে না। সাম্যধ্রুবক কে আর হারধ্রুবক ছোট হাতের কে, তো এটা কখনোই প্রভাবিত হবে যখন টেম্পারেচার কমানো বা বাড়ানো হবে। দেন তারপরে বলা হয়েছে দুর্বল অম্ল H6 এবং সোডিয়াম হাইড্রক্সাইড কি শক্তিশালী, এর মধ্যে NaX জলীয় দ্রবণের সম্ভাব্য পিএইচ এর মান কত হবে। দেখো যে দুর্বল অ্যাসিড,
ওকে, দেখো সোডিয়াম হাইড্রক্সাইড একটি কি শক্তিশালী ক্ষার। তো শক্তিশালী ক্ষার হওয়ার কারণে কি হবে, এটার প্রভাব কি, এই শক্তিশালী অ্যাসিড থাকবে ক্ষারের, যেহেতু বলেই দিয়েছে দুর্বল অম্ল এবং শক্তিশালী ক্ষার, তার মানে আহ, ক্ষারের প্রভাব বেশি থাকবে, তার মানে 7 থেকে বড় হবে পিএইচ এর মান, তাহলে এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, 8.5 হবে। রক্তের বাইকার্বনেট বাফারের পিএইচ এর মান এত আছে, বলা হয়েছে যে বাইকার্বনেট এবং HCO3 মাইনাস H2CO3 এর অনুপাত কত, এটা একটু মনে রাখবা, এটা অনুপাত হবে তোমাদের 20:1, এটা ডিরেক্ট কোশ্চেন আসবে। মানবদেহে রক্তে কোন বাফার পিএইচ নিয়ন্ত্রণ করে না, মানুষের রক্তের মধ্যে যে বাফারগুলো আছে সেটা এটাও আছে, এটা আছে, এটা আছে, বাট অ্যাসিটেট বাফার নামে কোনো আমাদের বাফার নেই মানবদেহে। তো অ্যান্সার হবে আমাদের অ্যাসিটেট বাফার, এটা মেডিকেল কোশ্চেন আসার মতো। কোন দ্রবণে পিএইচ এর মান দেওয়া আছে, এখন বলা হয়েছে যে এটার এইচ প্লাস, আমি একটু আগেই দেখাই দিয়েছি, বলছিলাম পিএইচ থাকলে কি করব, যে এইচ প্লাস দেব এবং 10 মাইনাস যে পিএইচ মান থাকবে 8.5, তাহলে এটার কত হবে, এটার আনসার হবে তোমাদের 3 এটা ক্যালকুলেটর দিলেই হয়ে যাবে। দেন তারপর বলছে নিচের কোনটির জলীয় দ্রবণে H3O+ আয়নের ঘনমাত্রা সর্বাধিক। তো ঘনমাত্রা সর্বাধিক হবে কখন বলছি আমরা, যখন পিএইচ এর মান কম থাকবে। তাহলে পিএইচ এর মান দেখো একমাত্র কম আছে এটা 0.1, আর সবগুলো কত 1, 4.0, 1.35, তাহলে মানে আমাদের এইটার পিএইচ এর মান কম, সো এটার ঘনমাত্রাও হবে কি সর্বাধিক। 1% HCl এর দ্রবণের পিএইচ এর মান কত, অনেক আমরা করেছি, তাহলে এটা তোমরা নিজেরা করবা, এটার মান আসবে 0.56। দেন বলা হয়েছে সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে নিচের কোন পুষ্টির প্রশমন তাপ সর্বাধিক, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এটার আমরা সোডিয়াম হাইড্রক্সাইডের শক্তিশালী ক্ষারের সঙ্গে যদি আমরা এইচএফ দুর্বল একটা অম্ল যোগ করি, তাহলে সেই ক্ষেত্রে যে মানটা পাবো সেটা হচ্ছে তোমাদের মাইনাস -68.60, অর্থাৎ এইচএফ এর সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রক্সাইড যোগ করি এত পরিমাণ তাপ উৎপন্ন হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এইচএফ হবে। নিচের কোন বিক্রিয়ায় মূল যৌগের অ্যাটম ইকোনমি কত, খুবই খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের বহুপদীতে বা সাধারণ কোশ্চেন থাকতে পারে যে অ্যাটম ইকোনমি বের করো। তো অ্যাটম ইকোনমি কিভাবে বের করবা, দেখো অ্যাটম ইকোনমি, এটা যেহেতু আমাদের কি পার্সেন্টেজ আকারে বের করতে হবে, এটা আর আমাদের যেটা আম, করবা তোমরা, আচ্ছা এখানে আগে আমরা সংকেতটা যেহেতু দেওয়া আছে, আমরা আগে আণবিক ভরটা বের করব। তো আণবিক ভর যদি আমরা বের করতে চাই, তাহলে এটার যে আণবিক ভর আসবে এটার 88 আসবে, এটার তোমাদের আসবে 60, এবং এটার আসবে আমাদের 46। তোমরা একটু নিজেরা বের করবা, এটার ক্ষেত্রে বলবা এই অ্যাটম ইকোনমি, এটাকে প্রকাশ করা হয়। দেন তারপরে কি হবে, ইজ ইকুয়াল টু দিবা, এবং কোনটার জন্য বের করবা, যেহেতু আমাদের প্রধান উৎপাদ এটা, অর্থাৎ CH3 COO C2H5, তাহলে এটার আণবিক ভর দিবা 88, এবং বিক্রিয়কে দুইটা যতগুলো থাকবে ততগুলোর যোগফল 46 প্লাস 60 ইন্টু, এটা যেহেতু অ্যাটম ইকোনমি পার্সেন্টেন্সে, তাহলে 100 দ্বারা গুণ করবা, তাহলে এখান থেকে যেটা পাবা তোমরা, এটা হবে আমাদের 83 এত পার্সেন্ট। এটা গত বছরে অনেকবার আসছে, আহ, গত কয়েক বছরে অনেকবার আসছে যে অ্যাটমিক ইকোনমি বের করে, এটা ভালোভাবে দেখবা। উৎপাদ যে মেইন উৎপাদ থাকবে তার আণবিক ভর ডিভাইডেড বাই বিক্রিয়কে যতগুলো থাকবে তাদের আণবিক ভর ইন্টু 100, দেন তোমরা মান পেয়ে যাবে 83%। এটা নিচের বিক্রিয়াতে প্রশমন তাপের মান কত, এখানে দেখো CH3COOH এবং NH4OH দুইটাই কি, দুইটা একটা দুর্বল অম্ল এবং একটা দুর্বল ক্ষার। তো দুর্বল অম্ল এবং দুর্বল ক্ষারের ক্ষেত্রে প্রশমন তাপের মান অনেক কমে যায়, এবং কমে এটার মান যেটা হয় এটা হচ্ছে তোমাদের 50.4 এটার মান হয়। মুখস্থ রাখতে পারো, অথবা যেহেতু ঢাকা অ্যাডমিশনে এসেছে, সো একটু মুখস্থ টাইপের, অর্থাৎ একটু মনে রাখবা যে দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের ক্ষেত্রে পিএইচ এর প্রশমন তাপের মান কমে, এবং সেটা কত এটার জন্য 50.4। নিচের কোনটিতে জারণ মান মাইনাস হাফ, অর্থাৎ
সুপার অক্সাইড নিচের কোনটা? এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি অক্সাইড থাকে, ন্যাচারাল যে অক্সাইডটা, এটার OH এর জারণ মান কত হবে? -2। যেমন পার অক্সাইডের ক্ষেত্রে যেটা থাকবে তোমাদের, পার অক্সাইডের ক্ষেত্রে থাকবে -1। এবং সুপার অক্সাইড যেটা, সুপার অক্সাইড সুপার অক্সাইডের ক্ষেত্রে থাকবে তোমাদের -1/2। তো এখানে -1/2 কোনটার মধ্যে থাকতে পারে? দেখো, এটা যেটা থাকবে সেটা তোমাদের ঘ নম্বর। তাহলে দেখো, KO2, তাহলে পটাশিয়ামের তো আমরা জানি +1 ধাতু। তাহলে এটার জন্য যেটা হবে, তাহলে প্লাস, তাহলে -1/2 ইন্টু 2। তাহলে দেখো, +1 -1 তার মানে কত? 0। তাহলে এটার অ্যান্সার হবে কোনটা? KO2। দেখো, H2O2, এটার জন্য কত হবে? পার অক্সাইড, এটা হচ্ছে গিয়ে -1। এবং এটার জন্য হবে কত? এটার জন্য দেখো -1/2। ওকে, দেন তারপরে আমরা আসি দুর্বল অম্ল নিচের কোনটা? এক্ষেত্রে আমরা কি করব? এটার ক্ষেত্রে আমরা জারণ মান বের করব। তো এটার যদি কেন্দ্রীয় পরমাণুর, তাহলে এখানে যদি বের করি তাহলে কত হবে? +3, এটার জন্য হবে +5, এবং এটার জন্য যেটা হবে সে আমাদের +3, এবং এটার জন্য যেটা হবে সেটা হচ্ছে তোমাদের +3। তাহলে পরে দেখো, জারণ মান সবচেয়ে যেটার বেশি সেটা হবে শক্তিশালী, এবং এখানে চাইছে কি দুর্বলটা। তো দুর্বলটা হবে তোমাদের যেটা, সেটা হচ্ছে H3BO3, এটা হচ্ছে বোরিক অ্যাসিড। কিভাবে এটা দেখবা? দেখো, যে তিনটারই জারণ মান সেম হয়ে গেছে, +3 +3 +3। তারপরে দেখবা যে যেইটা কেন্দ্রীয় পরমাণু তার হচ্ছে আকার, আকার যদি ছোট হয় তাহলে সেটা হবে শক্তিশালী, এবং আকার যদি বড় হয় তাহলে সেটা হবে দুর্বল। তো এই ক্ষেত্রে হবে বোরিক অ্যাসিড, এটা খুবই একটি দুর্বল অ্যাসিড। H2SO4 এর ক্ষারকত্ব কত? তার মানে ক্ষারকত্ব যেহেতু চাইছে, তাহলে এটা কি আমাদের অবশ্যই অ্যাসিড। তো এটার ক্ষারকত্ব কিভাবে দেখবা? কত আছে এখানে? 2 আছে, তাহলে এটা হবে 2 অ্যান্সার। অথবা তুমি সমীকরণে করতে পারো, H2SO4, যেহেতু ক্ষারকত্ব বের করা লাগবে, এক, অর্থাৎ মনোপটিক ক্ষার নিতে হবে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড, এখান থেকে উৎপন্ন হবে কত? Na2SO4 প্লাস পানি। তাহলে দেখো, Na2 কয়টা আছে? 2টা। তাহলে এখানে দিবে কত? 2। তাহলে এখানে যত থাকবে, অর্থাৎ মনোপটিক ক্ষারের সঙ্গে যত থাকবে সেটাই হচ্ছে তার ক্ষারকত্ব, অর্থাৎ এই অ্যাসিডের। তাহলে অ্যান্সার হবে 2। দেন বলা হচ্ছে নিচের কোনটি বাফার? নিচের কোনটি বাফার? যেটা বাফার দ্রবণ। বাফার দ্রবণ যেটা হবে তোমাদের, এটা হবে যে রক্ত। রক্ত এক প্রকার বাফার দ্রবণ। বাইকার্বনেট, ফসফেট এবং প্রোটিন বাফার, 3টা বাফার আছে। নিচের কোনটি বিক্রিয়া তাপ? বিক্রিয়া তাপ অধিক, অর্থাৎ এই নিচের কোনটার ক্ষেত্রে বিক্রিয়া তাপ পাবো আমরা? অধিক পরিমাণ তাপ। সেটা হচ্ছে আমরা একটু আগেই দেখে আসছি, যে সোডিয়ামের অক্সাইডের সাথে এইচএফ যদি যোগ করি, তাহলে সেক্ষেত্রে যেটা উৎপন্ন হয় কত? 68.6 কিলোজুল পার মোল। তাহলে পরে এটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি পরিমাণ তাপ। দেন নিচের কোন প্রশমন বিক্রিয়ার প্রশমন তাপ সবচেয়ে কম? তো প্রশমন তাপ সবচেয়ে যেটা কম যেহেতু বলছে, তার মানে কি দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষার থাকা লাগবে। তাহলে দেখো, এটার ক্ষেত্রে দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষার, এটা শক্তিশালী ক্ষার, এটা শক্তিশালী ক্ষার, এটাও শক্তিশালী ক্ষার। তার মানে অ্যান্সার হবে আমাদের এইটা। নিচের কোনটি তাপ উৎপাদী বিক্রিয়া? তাপ উৎপাদী বিক্রিয়া হবে তোমাদের ঘনীভবন বিক্রিয়া। ঘনীভবন বিক্রিয়ার ক্ষেত্রে এটা, অথবা এটাকে বলা হয় শীতলীকরণ বিক্রিয়া, যেটা আমরা একটু আগেই দেখে আসছি। শীতলী শীতলীকরণ করণ বিক্রিয়া। শীতলীকরণ বিক্রিয়ার ক্ষেত্রে যেটা তোমাদের কয় নম্বর কোশ্চেন করেছে এটা? এটা ছিল তোমাদের 74 নম্বর কোশ্চেন। যদি আমাদের কি হয়, গ্যাস থেকে লিকুইড করা হয়, তো সেই ক্ষেত্রে আমাদের ডেলএইচ এর যে মান, এটা আসবে কি নেগেটিভ। তার মানে কি এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তার মানে আমরা বলতে পারি ঘনীভবন বা শীতলীকরণ যে বিক্রিয়াটা আছে, এটা অবশ্যই তাপ উৎপাদী বিক্রিয়া। অর্থাৎ
H2 এটা ছিল আমাদের কত, গ্যাস। তারপরে আমরা এটা রূপান্তর করছিলাম কোথায়, H2O লিকুইডে। ওকে, সমাপ্ত। এর মাধ্যমে আমরা এই অধ্যায়ের সকল এমসিকিউ খুব ভালোভাবে দেখলাম। পিএইচ এবং থিওরিটিক্যাল কিছু কোশ্চেন ছিল, এমসিকিউ। তোমরা এগুলো খুবই ভালোভাবে দেখবা। ইনশাল্লাহ আশা করি তোমাদের এই অধ্যায় থেকে যে এমসিকিউ গুলো আসবে তোমরা ভালোভাবে দিতে পারবা। ওকে, তোমাদের আর কোনো কোশ্চেন থাকলে আম, তোমরা কমেন্টে জানাতে পারো, এবং কোনো কোশ্চেনের সমস্যা বা ভুল হলে সেটা তোমরা কমেন্টে জানিয়ে দেবে। আমরা সাথে সাথে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, ধন্যবাদ সবাইকে।